আসসালামু আলাইকুম। শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল, স্বপ্ন ছিল, সেটি সফল হচ্ছে না, হওয়ার কথাও নয়। ২৪-এর যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল, যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে। তারপরেও সাধারণ দৃষ্টিতে যেই গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল, সেই জনতাকে পাশ কাটিয়ে, ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব ছিনতাই করে নিল। অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, এবং সেই কৃতিত্ব পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারীরা ছিনতাই করার চেষ্টা করছেন, এবং যার কারণে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে, তাই না? মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে, কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে, এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেই কৃতিত্ব ছিনতাই করা ছাত্রদের সঙ্গে, এবং তাদের সাথে রয়েছে জামাতে ইসলামী। 3টি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। 17ই জুলাই শহীদ আবু সাইদ দিবস, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সরাসরি বলছেন 8 নয় 5 আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে, 8 আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে। এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসনাত আব্দুল্লাহ, তিনি যা বলেছেন আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন। তিনি বলেছেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট না, 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। খুবই সিগনিফিকেন্ট এই কথাটি, সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না, আমাদের এটি মনে রাখা দরকার। যাই হোক, সার্জিস আলম আরেক নেতা বলছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বাংলাদেশ বলে কিছু নেই, স্রেফ একটি সরকারের পতন হয়েছে, এবং মানুষ সম্ভবত এটাই চেয়েছিল, এর বাইরে আর কিছু নয়। এবং শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে 24কে রিপ্লেস করার একটা অপচেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন। সেই রিসেট বাটন নিয়ে অনেক ধরনের সমালোচনা হলো, মানুষের সন্দেহ সংশয়, নানান ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হলো মানুষের মাঝে। যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সেই রিসেট বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও তা কেউ মেনে নেয়নি। এবং অনেকেই বলেছেন বা এখনো বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান। যদি সত্যিই তা হয়ে থাকে, স্রেফ ছেলে মানুষই। ছেলে মানুষ এই কারণে যে আমরাও ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে আইনস্টাইন হব, বড় হয়ে আলেকজান্ডার হব, এর চেয়ে বেশি কিছু বললাম না। যাই হোক, এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো। বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক বানানো হলো, আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো। ডক্টর ইউনূসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো। আওয়ামী লীগের দায় বিভিন্ন জায়গায় অবশ্যই আছে, কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য 17 বছরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের, মন্ত্রীদের, এমপিদের যে বিচার কার্যক্রম সেটি শুরু হলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে। যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, এখন সেখানে আওয়ামী লীগ আসামি। মনে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করেছে, আর জামাত হয়ে উঠেছে ক্ষমতার ভর কেন্দ্র। এবং অনেকে তো একথা বলা বলি শুরু করেছেন যে এদেশে খুব শিগগিরই মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে মুক্তিযুদ্ধ করার জন্য। 24শে আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর একটা চেষ্টা, এটা তো এখনো বলছে। চেষ্টা কি? যে দ্বিতীয় স্বাধীনতা, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, ইত্যাদি ইত্যাদি। আর সেখানে নতুন বাংলাদেশের জনক বানানোর চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেটা যেমন
এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কোনো কোনো নেতার একটা চেষ্টা আমরা দেখেছি, হয়তো পরে তারা চুপসে গেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব কিছু অনুসারী আছেন, তারা এটি ঢাক ঢোল পিটিয়ে বেশ সেই প্রমাণের চেষ্টায় এখনো তারা বিরাজ করছেন। নতুন বাংলাদেশ কোত্থেকে এলো, কিভাবে এলো, কিসের নতুন বাংলাদেশ? এর আগে আমি বলেছি ধরে ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে, নতুন করে আর সে বিষয়ে কিছু বলতে চাই না। এখন বিষয় হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদেই তো সিদ্ধান্ত হয়েছে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নেতারা তো এই প্রস্তাব দেননি। তাহলে প্রস্তাবটা কোত্থেকে এসেছে? উপদেষ্টা পরিষদের ভিতর থেকে। তাহলে নিশ্চয়ই সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কট্টর অনুসারীরা খুব ভালো একটা খেলা খেলছেন। এমনিতেই তো সবাই মিলে যে খেলা শুরু করেছেন দেশের ইতিহাস বদলে দেওয়ার, মুক্তিযুদ্ধের সবকিছু বদলে দেওয়ার একটা নোংরা চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্তগুলো কোথাও কোথাও বাস্তবায়ন হচ্ছে, এই কথা আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে, স্পষ্টভাবে। তাতে যত খরচ নেমে আসুক, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নেই। এবং যারা সরকারের মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্বিতীয় বাংলাদেশের জনক হিসেবে দেখতে চান, সম্ভবত তারাই এই দিনটিকে, অর্থাৎ 2024 8 আগস্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলো, সেই দিনটিকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার চেষ্টা সফল করার এখন পর্যন্ত ওই অবস্থা আছে যে এখন পর্যন্ত তারা সফল যেহেতু ঘোষিত হয়েছে। এখন এনসিপি নেতারা দেখছে আরে তাদের কৃতিত্ব তো সব বেহাত হয়ে যাচ্ছে, তাদের সেই কথিত বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে। অতএব আর নয়, কোনো অবস্থাতেই সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে দেওয়া হবে না। অবশ্য নতুন বাংলাদেশ 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস, এগুলো কিছু টিকবে না, টেকে না। এবং ইতিহাসের পরতে পরতে এই ধরনের কাহিনী অনেক রয়েছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়। যারা প্রকৃত ইতিহাসকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে নতুন কিছু ভয়ঙ্কর ভাবে রচনা করতে যায়, তাদের মধ্যেই দ্বন্দ্ব সংঘাতের চরম পরিস্থিতি এবং চরম পরিণতি এর আগেও বাংলাদেশে দেখা গেছে, মানে অন্য কোথাও দেখা গেছে, আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা হয়তো দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা যারা আওয়ামী লীগ নিয়ে খোঁজখবর রাখেন এবং শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল, তারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে ইরাক ইরান যুদ্ধ বিরতির পর আওয়ামী লীগের যে নেতাকর্মী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তার মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। কিছুদিন আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, ঠিক ওই সময়টিতে দিল্লিতে আসলে শেখ হাসিনা কিছুটা হলেও অপাঙ্ক্তেয় হয়ে পড়েছিলেন। এর কারণ হলো দিল্লির যে ব্লকটি শেখ হাসিনার পক্ষে সবসময় সোচ্চার, এমনকি তার ব্যাপারে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, তারা সবাই ঐক্যমত্য। শুধুমাত্র বিহারের 2-1টি আঞ্চলিক দল যারা মনে করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটানো উচিত, এবং অনেকে আগামীতে যারা ক্ষমতায় আসবে, বিশেষ করে বিএনপির সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য সরকারের উপর নানাভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত নরেন্দ্র মোদী এবং দেশের প্রধানতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে ঠিক ওইভাবে এক হাট্টা হয়ে আছে যেভাবে ইতিপূর্বে তারা ছিল। ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটিতে যে অর্থনৈতিক লেনদেন রয়েছে, সেখানে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সারা দুনিয়াতে ভারতের যে ব্যবসা বাণিজ্যে হুমকির মুখে পড়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে দ্বারটি, এটি নতুন করে আবার উন্মোচন হওয়া তাদের জন্য রীতিমতো জীবন মরণ সমস্যা। তো এরকম একটা বিষয় নিয়ে যখন দ্বিধাগ্রস্ততা চলছে, ঠিক সেই সময়টিতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। তখন শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার মতো অবস্থা
দিল্লির রাজনীতিবিদদের ছিল না। এবং সেই রেশ শেষ হতে না হতেই আবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল। এবং এই সময়টিতে ইরানের এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ভারত দ্বিমুখী, না ঠিক দ্বিমুখী না, এটাকে চতুর্মুখী চাপে পড়ল। চতুর্মুখী চাপ একে বলছি, এর কারণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ, ভারত এবং পাকিস্তান, তাদের যে গুরুত্ব, এই গুরুত্বটা বুঝতে হলে আপনাকে ভূতাত্ত্বিক রাজনীতি বা ভৌগোলিক রাজনীতি এটা বুঝতে হবে। যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলো, এখানে ভারতের জন্য সবচেয়ে বিস্ফোরক হলো যে তাদের ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ রয়েছে, আবার একই সঙ্গে ইরানেও তাদের ব্যাপক বিনিয়োগ রয়ে গেছে, বন্দর থেকে শুরু করে অবকাঠামো খাতে। এবং দুই দেশেই তারা এই ভারতের যারা নাগরিক, তারা ব্যাপক হারে সেখানে ব্যবসা করেন, চাকরি বাকরি করেন। যে হাইফা বন্দরটি ইরান ধ্বংস করে দিয়েছে, এটি মূলত আদানি গ্রুপের পরিচালনাধীন একটি বন্দর। বিলিয়ন বিলিয়ন ডলার আদানি গ্রুপ এখানে বিনিয়োগ করেছে, এবং এই টাকা সাধারণ ভারতীয়দের টাকা, অর্থাৎ তারা ভারতের যে স্টক এক্সচেঞ্জগুলো আছে সেখান থেকে এই হাইফা বন্দরের নামে টাকা উত্তোলন করে সেই টাকা বিনিয়োগ করেছে। একইভাবে ইরানেরও একটা বন্দর তারা পরিচালনা করছে। এছাড়া ইরানের অনেকগুলো পাইপলাইন, মানে তেলের পাইপলাইন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে। আর এটা তারা করে বাট্টা পদ্ধতিতে, অর্থাৎ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেও তারা ইরান এবং রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য, গ্যাস বাণিজ্য চালু রেখেছে। তো যখন এই যুদ্ধ শুরু হলো, তখন ইরানেও তারা মার খাচ্ছিল, আর ইসরায়েলও তারা মার খাচ্ছিল। এবং ভারতীয়দেরকে ইসরায়েলের সন্দেশ চোখে দেখতো এই কারণে যে তারা হয়তো ইসরায়েলের গোপন তথ্য ইরানে পাচার করছে। আর ইরানে যে সকল ভারতীয় কাজ করত, তাদেরকে সন্দেহ শুধু নয়, তাদেরকে রীতিমতো ধাওয়ার উপর রেখেছিল ইরানের সাধারণ জনগণ। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা দ্বিমুখী, মানে ওখানে তারা ধরা খেলো, এখানে তারা ধরা খেলো। দ্বিতীয়ত এই যুদ্ধে ইরানের পক্ষে সরাসরি আফগানিস্তান এবং পাকিস্তান তারা দাঁড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তাদের যে বিরোধ, সীমান্ত বিরোধ, এটি আগামীতে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আর ইতিমধ্যে আফগানিস্তানের নতুন সরকার, অর্থাৎ তালেবান সরকারের সঙ্গে একটা সমঝোতামূলক চুক্তি করে তারাও সেখানে কিছু বিনিয়োগ করার জন্য চেষ্টা করে যাচ্ছিল, এবং ইতিমধ্যে হয়তো কিছু বিনিয়োগ তারা করে ফেলেছে। কিন্তু ইরান এবং ইসরায়েলের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন এই আফগানিস্তানের এই যুদ্ধটি, মানে আফগানিস্তানে ও ইরানের এই যুদ্ধটি, ইসরায়েলের যুদ্ধটি এসে আশ্রয়ে পড়ার উপক্রম হলো। অন্যদিকে তাদের যে দীর্ঘদিনের বন্ধু রাশিয়া, সে রাশিয়াও এখানে জড়িয়ে গেছে। ফলে দেখুন, এই যে চতুর্মুখী যে তাদের বিপদ এবং বিপত্তি, সেই বিপদ এবং বিপত্তির মধ্যে আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে গণনা করার সময় তাদের ছিল না। ফলে ওই সময়টিতে বরং উল্টো কথাবার্তা হচ্ছিল যে কলকাতা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, দিল্লি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এবং অনেকগুলো ভারতীয় মিডিয়া, তার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশে যারা রয়েছেন, তাদের মধ্যেও এক ধরনের এরকম একটা প্রচারণা তারা চালাচ্ছিল যে এই মুহূর্তে দিল্লির নিকট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন রীতিমতো বোঝায় পরিণত হয়েছে। কিন্তু এই যুদ্ধের বিরতি, অর্থাৎ প্রথমে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের বিরতি এবং ইরান ইসরায়েল যুদ্ধের বিরতির পরে এখন ভারত হাঁপ ছেড়ে বেঁচেছে। এবং অবাক করার বিষয় হলো যে এই যুদ্ধের সময় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এখন যদি এই যুদ্ধ বিরতিটি কন্টিনিউয়াস থাকে, চলমান থাকে এবং দীর্ঘমেয়াদে হয়, তাহলে ইরান এবং যাকে বলা হয় ইসরায়েলে যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো বিনির্মাণে, পুনর্নির্মাণে, বিনিয়োগ এবং শ্রম বাজারে শ্রমশক্তি দিয়ে সাহায্য করার জন্য পৃথিবীর একমাত্র রাষ্ট্র ভারত, বাংলাদেশ নয়। অর্থাৎ এখন ধরুন, ইরানের অবকাঠামো নির্মাণে যদি ঋণ দিতে হয়, তাহলে কেবলমাত্র ভারত দিতে পারে। আর ম্যান পাওয়ার দেওয়ার ক্ষেত্রে সেখানে ভারত সঙ্গত কারণেই পারবে। আবার ইসরায়েলে তাদের হয়তো টাকার দরকার হবে না, কিন্তু ইসরায়েলে ম্যান পাওয়ার সরবরাহ করার ক্ষেত্রে ভারত এক নম্বর তাদের পছন্দের রাষ্ট্র। তো সেই ক্ষেত্রে আগামী 1 বছরে ভারতের যে বিগত দিনে লোকসান হয়েছে, এটি বহুগুণে তাদের লাভে পরিণত হয়ে যাবে, কয়েক গুণ লাভে পরিণত হয়ে যাবে। এবং এইভাবেই ভারতের যে অর্থনীতি, সেটা ফোরকাস্ট করা হচ্ছে।
এই যে ভারত একটা ব্রিদিং টাইম পেয়েছে, এই ব্রিদিং টাইমটি তারা এখন একেবারে 100% বাংলাদেশের দিকে তারা নিবিষ্ট করবে। এবং আমেরিকাও যে ব্রিদিং টাইমটা পেয়েছে, সেই ব্রিদিং টাইমটা সেই বাংলাদেশে তারা ডুয়েল খেলবে। অর্থাৎ এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের মাধ্যমে তাদের স্বার্থ আদায় করার চেষ্টা করবে, আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক রেখে তাদের যে আওয়ামী লীগ প্রীতি আমেরিকার যে লবিংটি ছিল, তারাও সেই কাজটি আবার শুরু করেছে, শুরু করবে। এইভাবেই কিন্তু রাজনীতি একটা মেরুকরণ হয়ে যাচ্ছে বাংলাদেশে। এবং সেই মেরুকরণ আপনি বাংলাদেশের সর্বত্রই কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে যা কিছু হচ্ছে এর কোনো কিছুই বর্তমান সরকারের পক্ষে যাচ্ছে না। এনবিআরের সমস্যা, তারপরে পুলিশের সমস্যা বরং ডে বাই ডে বাড়ছে। আজকে আমি যখন এই ভিডিওটি করছি সে সময় দেখলাম যে একদল বিক্ষুব্ধ জনতা তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসে তালা লাগিয়ে দিয়েছে। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি যে মহানগর পুলিশের অফিসে বা কোনো থানা তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এটা এই মুহূর্তে ঘটছে। তো বিভাগীয় কমিশনারের বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ওখানে তো দুটো, একটা হলো ডিআইজি অফিস যারা খুলনা বিভাগের শহরের বাইরে, আর একটা হলো খুলনা শহরের যত পুলিশি কার্যক্রম যিনি দেখেন তিনি হলেন পুলিশ কমিশনার। তো সেই পুলিশ কমিশনারের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ে বিক্ষোভ চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মারামারি হয়েছে এরশাদ গ্রুপ এবং সরকারি গ্রুপের মধ্যে। এবং এখানে মানে অবাক করার ব্যাপার হলো যে এরশাদ গ্রুপের সাথে যারা দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়েছে, এখানে যারা যারা আছে তাদের পরিচয় যদি আপনি শুনেন এবং জানেন, তাহলে এরশাদের জন্য আপনার খুব মায়া লাগবে যে একজন তরুণ এবং সম্ভাবনাময় রাজনীতিবিদ এবং এই মুহূর্তে তারুণ্যের আইকন কিভাবে মানে তার রাজনীতিকে চারিদিক থেকে তার দলের ভিতরে বাইরে সবাই মিলে তার রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে, এটি তারুণ্যের রাজনীতির পথে একটা বিরাট বাধা। যাই হোক, এই সমস্যাটা চলছে। তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড, তার সঙ্গে ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও সমস্যা আছে। এবং এই সকল সমস্যার সঙ্গে শুধু বাংলাদেশের লোকজন জড়িত তা নয়, দেশের বাইরের লোকজনও জড়িত আছে, এমনকি আওয়ামী লীগও জড়িত রয়েছে। তো সেই কারণে দেখলাম যে গত সেই 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনার যে ভিডিও অডিও ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, নুরুল হুদাকে নিয়ে দিয়েছেন, অর্থাৎ সিসি নুরুল হুদাকে নিয়ে দিয়েছেন, নিজের দলীয় নেতাদের সাথে কিছু কথাবার্তা তিনি বলেছেন, সেখানে দেখলাম যে তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং এই যুদ্ধের এই সময়টিতে তিনি যেভাবে চুপচাপ ছিলেন, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে এক ধরনের উদ্দীপনা দেখা দিয়েছে। দ্বিতীয়ত হলো যে তার এই উদ্দীপনার সঙ্গে তাল মিলিয়ে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল 23শে জুন তারিখে টেস্ট কেসে ঢাকাতে দেখা গেল যে কোনো একটা আওয়ামী লীগ অফিসের মধ্যে কয়েকজন মহিলাকে পাঠানো হয়েছিল, তারা গণপিটুনি খেয়েছে। কিন্তু দেশের বাইরে ব্যাপক যাকে বলা হয় তারা শোডাউন করেছে। আওয়ামী লীগের লোকজন ইংল্যান্ডে করেছে, তারপরে শেষে আমেরিকাতে করেছে, আর অন্য হয়তো অনেক দেশে তারা করেছে। এবং সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগান দিয়ে, ব্যানার দিয়ে মানে বিশাল র্যালি তারা করেছে। এবং লন্ডনের কয়েকটা ফুটেজে দেখলাম যে সেখানে যে সকল নেতা রয়েছেন এই মুহূর্তে, তারা সবাই একটি অনুষ্ঠানে একত্র হয়েছেন এবং সবাই ভীষণ রকম হাসি খুশি, এবং তাদের দুনিয়াতে যে কোনো সমস্যা আছে এটা তাদের চেহারা স্রোত দেখে মনে হচ্ছে না। ফলে কি হচ্ছে, এই যে বাংলাদেশে পানি ঘোলা হচ্ছে, রাজনীতির পানি, রাজনীতির মাঠ পিচ্ছিল হচ্ছে, কর্দমাক্ত হচ্ছে। এবং আমরা যারা বাংলাদেশে বসে রাজনীতি করছি, আমাদের জন্য প্রায় প্রতিদিনই একটার পর একটা নতুন উপসর্গ তৈরি হচ্ছে, বিপদ বিপত্তি থেকে শুরু করে আরও অনেক কিছু। আর এসব বিপদ বিপত্তির মধ্যে, এসব ঘোলা পানির মধ্যে, এই সমস্ত কাদামাটির মধ্যে মানে রাজনীতির উৎসব করার জন্য, হোলি খেলার জন্য নির্বাসিত শেখ হাসিনা, স্বেচ্ছায় নির্বাসিত শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা, অথবা তাকে সসম্মানে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া শেখ হাসিনা, যে কথাই বলেন না কেন, তিনি একটা নতুন উদ্দীপনা, তিনি একটা নতুন কর্মপন্থা, তিনি একটি নতুন কৌশল অবলম্বন যে করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।